নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। ঘড়ির কাঁটা ঠিক রাত 8টা মানে সময় দুয়ারে রিপোর্টারের। আপনারা জানেন যে বিভিন্ন প্রান্তের গুরুত্বপূর্ণ খবর আমরা এই বুলেটিনে টানা 1 ঘন্টা তুলে ধরি। শুরুতেই আজ নজর রাখতে হচ্ছে অবশ্যই যাদবপুরের দিকে, কারণ সেখানে পড়ুয়ার অসুস্থতার রহস্য, ল্যাপটপ চুরির অভিযোগ উঠে আসছে। আর সেখান থেকেই সূত্রপাত বলে জানা যাচ্ছে ল্যাপটপ চুরির অভিযোগে পড়ুয়াকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। হস্টেলে ছাত্রকে মারধরের অভিযোগ, অন্য পড়ুয়াদের বেসরকারি হাসপাতালে ভর্তি অসুস্থ পড়ুয়া মারধরের অভিযোগ অস্বীকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে। দাবি করছেন রেজিস্ট্রার, প্যানিক অ্যাটাক হয় ওই পড়ুয়ার। নিয়ে যাচ্ছেন তারা এটা লিখিত দিয়ে যান যে সম্পূর্ণ দায়িত্বে আমরা নিয়ে যাচ্ছি, এ যদি বাইরে গিয়ে কিছু করে সেটা আমাদের হোস্টেলের দায়িত্ব নয়। আমি ইউনিভার্সিটির ডক্টর, আমার রেজিস্ট্রেশন নাম্বার আছে এবং এটা আমার দায়িত্ব প্রত্যেকটা স্টুডেন্টের জন্য। তোমার কিছু হলে তার জন্য আমার দায়িত্ব, এর জন্য আমাকে লিখতে হয় না। আমি যেটা বলতে চাইছি, আমি বুঝতে পারলাম যে হ্যাঁ আপনি এরকম মনে হচ্ছে, যেহেতু আপনি ডক্টর, পেশেন্টের জন্য মনে হতেই পারে, কিন্তু আমাদেরও তো একটা ভয় রয়েছে মনের মধ্যে না। তোমার পুরোনোটাই নিয়ে যাচ্ছেন তারা এটা লিখিত দিয়ে যান যে সম্পূর্ণ দায়িত্বে আমরা নিয়ে যাচ্ছি, এ যদি বাইরে গিয়ে কিছু করে সেটা আমাদের হোস্টেলের দায়িত্ব নয়। আমি ইউনিভার্সিটির ডক্টর, আমার রেজিস্ট্রেশন নাম্বার আছে এবং এটা আমার দায়িত্ব প্রত্যেকটা স্টুডেন্টের জন্য। তোমার কিছু হলে তার জন্য আমার দায়িত্ব, এর জন্য আমাকে লিখতে হয় না। আমি যেটা বলতে চাইছি, আমি বুঝতে পারলাম যে হ্যাঁ আপনি এরকম মনে হচ্ছে, যেহেতু আপনি ডক্টর, পেশেন্টের জন্য মনে হতেই পারে, কিন্তু আমাদেরও তো একটা ভয় রয়েছে মনের মধ্যে না। পুরোনোটা তোমাদের ভয় ছেলেটি পালিয়ে যাবে না এবং আমিও পালিয়ে যাব না, পালিয়ে যাবে না। আপনারা যারা আছেন, আমাদেরকে ভিডিওটা করে নাই, আপনারা যারা এখানে আছেন তারা তো নিশ্চয়ই কোনো নির্দিষ্ট ভাবে আছেন, তো তারা একটা লিখিত দিন যে আমরা এই 3 জন একে নিয়ে গেলাম। লিখিত দেওয়ার কাজ আমার না, আমি ডাক্তার। তুমি দরকার হলে তুমি নিতে যাও। আমরা কি করে কালকে আমাদের ভয় লাগছে, বুঝুন না। ছেলে তোমাদের নয়, ওর মালিক হয় ওর বাবা আর ইউনিভার্সিটি ভিসি স্যার। আর এই বিষয়ে আরো বিস্তারিত অমিতের কাছ থেকে আমরা জানবো। অমিত, যে প্রশ্নটা বারবার করে উঠে আসছে, এই যে ভাইরাল ভিডিও আমরা দেখলাম, কোথাও গিয়ে প্যানিক অ্যাটাকের তথ্য এবং সেই জায়গা থেকে অভিযোগ অস্বীকার করা হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে, কিন্তু কোথাও গিয়ে পড়ুয়ারা তারা তো বলছেন যে প্যানিক অ্যাটাকের পাশাপাশি র্যাগিং এর তত্ত্ব, সেই র্যাগিং এর তত্ত্বও তো তারা খাড়া করছেন। দেখো, স্বপ্নদীপের মৃত্যুর 1 বছর হয়নি, এখনো কয়েকদিন বাকি আছে। তার মধ্যে আবার মেন হস্টেলে একজন পড়ুয়া, যিনি হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন প্রথম বর্ষের স্টুডেন্ট কম্পিউটার সায়েন্সের, তিনি হঠাৎ গতকাল অসুস্থ হয়ে যান এবং এই অসুস্থতা ঘিরেই কিন্তু রহস্য দানা বেঁধেছে। এবং অসুস্থ হওয়ার পরেই গতকাল ডিনের কাছ থেকে প্রথম ফোনটি পান হচ্ছে যিনি মেডিকেল সুপার রয়েছেন তিনি, এবং তারপরে তিনি যখন ওই হস্টেলে যান, মেন হস্টেলে যান, সেখানে গিয়ে তিনি দেখেন যে একটি ঘরের মধ্যে একজন পড়ুয়া, তিনি অসুস্থ অবস্থায় রয়েছেন। তিনি তার প্যালপিটেশন হচ্ছে, ঘাম হচ্ছে, এমনকি রক্তচাপ অনেকটা হাই ছিল, এমনটাই মেডিকেল সুপার বা ডাক্তার যিনি রয়েছেন তিনি দাবি করছেন। এবং তাকে ঘিরে 10 থেকে 12 জন রয়েছেন, এমনকি তাকে দিয়ে কিছু লেখানোর একটা চেষ্টা চলছিল। এই অবস্থায় কিন্তু ওই পড়ুয়াকে পান মেডিকেল অফিসার বা মেডিকেল সুপার। এরপরই তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রক্রিয়া শুরু হয়, যাদবপুরে একটি বেসরকারি হাসপাতালে, সেখানে কিন্তু ওই পড়ুয়াকে নিয়ে যেতে বাধা দান হয় বা বাধা দেওয়া হয় মেডিকেল সুপারকে, এমনটা কিন্তু অভিযোগ। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা বলছেন যে একজন পড়ুয়ার প্যানিক অ্যাটাক হয়েছিল, সেই খবর পেয়ে সেখানে তাদের মেডিকেল সুপার সেখানে যান, তাকে পরীক্ষা করেন, মনে হয়েছে তাকে হাসপাতালে ভর্তি করতে হবে, তিনি হাসপাতালে ভর্তি করছেন। কিন্তু অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ অভিযোগ করছেন যে হস্টেলে কিছুদিন আগে একটি ল্যাপটপ চুরির ঘটনা ঘটে এবং এই ল্যাপটপ চুরির ঘটনা ঘিরেই এই পড়ুয়াকে মানসিকভাবে হেনস্থা করা হয়েছে, পড়ুয়ার উপর চাপ সৃষ্টি করা হয়েছে, তার ফলে তিনি অসুস্থ হয়ে গেছেন। সব মিলিয়ে একদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন একজন পড়ুয়া অসুস্থ হয়ে গেছেন, তার প্যানিক অ্যাটাক হয়েছে, এমনকি মেডিকেল সুপার যিনি রয়েছেন তিনি যখন সেখানে পৌঁছন, তিনি অফিসিয়ালি যেটা আমাদেরকে জানিয়েছেন অন ক্যামেরা যে হ্যাঁ, তিনি যাওয়ার পর জানতে পারেন যে সেখানে একটা ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছিল এবং এই পড়ুয়া কোনোভাবে তার সঙ্গে হয়তো জড়িত ছিলেন, সেই জন্য তাকে ঘিরে কোনো কিছু একটা সেখানে হচ্ছিল। তবে মারধর করা হয়েছে এই তথ্য কিন্তু মানতে নারাজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কারণ ওই পড়ুয়াকে মারধর করা হয়নি বা ওই পড়ুয়াও কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা এমনকি যাদবপুর থানার কাছেও মারধরের কোনো রকম অভিযোগ করেননি। বেশ অমিত, একেবারে আমরা রেজিস্ট্রার কি বলেছেন শোনাবো, কারণ একদিকে পড়ুয়ারা যখন র্যাগিং এর তথ্য খাড়া করছেন, র্যাগিং এর তথ্য খাড়া করার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্রার তারা কিন্তু এই অভিযোগ অস্বীকার করছেন। কি বলেছেন রেজিস্ট্রার, শুনবো।
ও যেহেতু একটু প্যানিক অ্যাটাক হয়েছিল, ভয় পেয়ে গেছিল এবং আমাদের মেডিকেল অফিসার এসেছিলেন এবং যেহেতু আমাদের কেপিসির সঙ্গে টাই আপ করা আছে সেই কারণে আমরা তার নিরাপত্তা এবং তার শরীরের স্বাস্থ্যের কথা ভেবে তাকে ভর্তি করেছিলাম। আর নিজেরও ল্যাপটপ একটা চুরি ঠিক না ওদের মিসপ্লেসড হয়েছিল, পরবর্তীকালে ওরা সবই ল্যাপটপ এবং মোবাইল পেয়েও গেছে। এই নিয়ে তাদের মধ্যে একটু বিভ্রান্তি ছড়িয়েছিল বলে ছেলেটি ভয় পেয়েছিল। ছেলেটি কিন্তু কোনো রকম অভিযোগ করেনি, আজকেও কিন্তু পুলিশও ওকে তাকে জেরা করেছেন, সে কিন্তু কোনো রকম অভিযোগ করেনি। হেনস্থা আদৌ করেছে কিনা এটা আমি জানি না, কিন্তু আমি কিন্তু এরকম কিছু খবর পাইনি বা আমি এরকম কোনো পরিবেশ দেখিনি। ওরা কিন্তু খুব শান্ত মাথায় একটা চিঠি লেখাচ্ছে, চিঠিটা আমি ছিঁড়ে ফেলে দিলাম, কিন্তু ওরা শান্ত মাথা, ওকে কিন্তু কোনো বকাবকি মারধর তো করেইনি, কারণ হোস্টেল সুপার বরাবরই ওর সঙ্গে ছিল। যখন থেকে ল্যাপটপ চুরি গেছে এবং ল্যাপটপ পাওয়াও গেছে, পুরোটাই কিন্তু হোস্টেল সুপাররা ওকে ধরে দাঁড়িয়েছে। যেহেতু আগে আমাদের এরকম ঘটনা ঘটেছে, যাতে কাউকেই সাফার করতে না হয়, সেজন্য হোস্টেল সুপার ওকে গার্ড করে বসেছিল। সেই জন্য আমি নিশ্চিত যে ওকে কেউ অ্যাসল্ট করেনি। ইউনিভার্সিটি প্রথম কথা হচ্ছে 2 ঘন্টার মধ্যে এটা জানতে পারলো কি করে যে কোনো রকম র্যাগিং হয়নি। আমরা জানতে চাই যে কোন ইনভেস্টিগেশনটা হয়েছে যেখান থেকে ইউনিভার্সিটি এই কনক্লুশনে আসছে যে কোনো র্যাগিংটা হয়নি। একটা তো তার প্রপার ইনভেস্টিগেশন লাগবে, তার মানে কোন বেসিসে এটা বলছে যে র্যাগিংটা হয়নি। কিন্তু আমরা যারা ক্যাম্পাসে পড়ি, আমরা যারা এই মুখগুলোকে চিনি, তারা জানি যে এরা একসাথে যুক্ত পুরো ব্যাপারটার মধ্যে। তারা অংশমানেরই ক্লোজ। এরা আগের বছরের ঘটনাটা যখন ঘটিয়েছিল, কালেকটিভ বলে একটি সংগঠন, এরা সবাই মোটামুটি তাদের সাথেই যুক্ত। এবং আজকেও যারা আমাদের ওপরে চড়াও হয়, যারা মারে, তারাও ডিরেক্টলি কালেকটিভের সাথেই যুক্ত এবং তারা সেখান থেকেই এই মব মেন্টালিটিটা পাচ্ছে। আমরা কিন্তু এটা একবারও বলিনি যে মেন হস্টেলের সবাই র্যাগার। আমরা বলছি মেন হস্টেলে আমাদের প্রচুর বন্ধুরা আছে, তাদের সাথে আমাদের প্রচণ্ডই ভালো সম্পর্ক, কিন্তু মেন হস্টেলে এই গুটি কয়েক কিছু মানুষ রয়েছে, একটা পার্টিকুলার গ্রুপ রয়েছে যারা আগের বছর এই জিনিসটা ঘটিয়েছে, তারা এখনও এই জিনিসটা ঘটিয়ে চলেছে। ফিরলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে এক কাউন্সিলরের গল্প দেখছিলেন, এবার আর এক কাউন্সিলর, সে কি করেছে, একেবারে জমি জবরদখল করে বিক্রি করে দিয়েছে। কাঁথির তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এমনটাই তো অভিযোগ উঠে আসছে, কিন্তু কেন এই ঘটনা ঘটালেন তিনি, আরো বিস্তারিত সুজিত জানাবেন। সুজিত, একজন কাউন্সিলর, সেই কাউন্সিলর জমি জবরদখল করলেন, কেনই বা করলেন, কি কারণ, কিভাবে আবার বিক্রিও করে দিলেন, কত টাকায় বিক্রি করলেন? দুর্নীতি চক্র সক্রিয় এবং সেখানে কিনা নাম জড়িয়ে গেল শাসক দল তৃণমূলের কাউন্সিলরের নাম, যার 7 নম্বর ওয়ার্ড অর্থাৎ কাঁথি পুরসভার 7 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর, তার বিরুদ্ধে এ ধরনের বিস্তর অভিযোগ রয়েছে বলে খবর উঠে আসছে। যেখানে কিনা তিনি জমি জবরদখল করেছেন, করে অন্যের জমি প্রায় 2 কোটি টাকায় বিক্রি করেছেন, অর্থাৎ পরের ধনে পোদ্দারি যেটাকে বলে সেটাই করেছেন। এবং ভেবেছিলেন যেহেতু একেবারে শাসক দলের তিনি একজন তাবর কাউন্সিলর, সব কিছু ছাড় পেয়ে যাবে, কিন্তু অভিযোগকারী তিনি কিন্তু লড়ে গেছেন। তিনি থানা থেকে, জেলা শাসক থেকে একেবারে নবান্ন, মুখ্যমন্ত্রীর যখন বলা যায় যে কাছে অভিযোগ জানিয়েছেন, তারপরে দেখা গেল বিষয়টি একবারে তোড়জোড় আকার নিয়েছে। সেখান থেকেই জেলা প্রশাসনের কাছে নির্দেশ এসেছে যে অভিযোগ যেন খতিয়ে দেখা হয়, এবং যেখানে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন, এবং সেখানে উঠে আসছে এ ধরনের অভিযোগ, যে অভিযোগ করছেন ওই ব্যবসায়ী, যার জমি প্রায় 77 শতক জমিকে কিন্তু বিক্রি করা হয়েছে, তাকে 1 টাকাও দেওয়া হয়নি, উল্টে 2 কোটি টাকারও বেশি টাকা হস্তগত করেছেন, যারা তাদের একটা চক্র রয়েছে। একেবারে সুজিত, যেমনটা বলছিলেন, কাউন্সিলরের বিরুদ্ধে যে অভিযোগ, একেবারে 2 কোটি টাকার জমি জবরদখল করে বিক্রি করে দিয়েছেন, কিন্তু কাউন্সিলর তো এই অভিযোগ অস্বীকার করছেন। শুনুন। 77 ডিসমিল জায়গা কাঁথি 7 নম্বর ওয়ার্ডে শেরপুর তেলেঙ্গানা মৌজায় কিনেছিলাম 72 লক্ষ টাকা দিয়ে। এখন বর্তমান বাজার মূল্য প্রায় 3.5 কোটি টাকার মতো হবে। কমল বেরা আমাকে অনেক টাকা দাবি করে যে কাউন্সিলর মহাশয় নিবে। লকডাউনের আগে আমি পাওয়ার অ্যাটর্নি দিলাম, কাবুল বাবু তার নিজের স্ত্রীর নামে 52 ডিসমিল আর দিলীপ খান্ডার নামে 25 ডিসমিল ট্রান্সফার করে দেয়। কাউন্সিলর ইনভলভ, এরা সবই ষড়যন্ত্র করেছে। 17 সালে আমি এলাকার কাউন্সিলর হিসেবে একটা জমি সংক্রান্ত সমস্যা হয়েছিল। আশিস বাবু আমার কাছে অভিযোগ করছিলেন এবং কাবুল বেরার বিরুদ্ধে, যে তার জমি জমার ব্যাপারে কাবুল বাবুর কাছ থেকে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আশিস বাবু টাকা ধার নিয়েছিলেন, টাকা উনি শোধ করতে পারেননি, তার জন্য আমক্তনামা পাওয়ারনামা দিয়েছিলেন কাবুল বাবুকে।
সেই মূল্যে কাবুলবাবু জায়গা তার নিজের নামে করেছেন, তার স্ত্রীর নামে করেছেন, কাকে দিয়েছেন, কি বিক্রি করেছেন সেটা আমার জানা ছিল না। এখানে আমার কোনো যোগও নেই, আমি যুক্তও নই। আর এবার যে খবর দেখাবো তা নিউজ 18 বাংলার খবরের জের বলা যায়, কারণ সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস হয়েছিল। আগেই সেই খবর আমরা দেখিয়েছিলাম, আর নিউজ 18 বাংলা সেই খবর সম্প্রচার করার পর কিন্তু প্রশাসনও তৎপর হয়, এবং তৎপর হওয়ার পর আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন, তৃণমূল কার্যালয় ভাঙা হলো। রকির কাছ থেকেই জানবো। রকি, আগেই নিউজ 18 বাংলা এই খবর দেখিয়েছিল যে সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস হয়েছিল, সেই পার্টি অফিস তো ভেঙে ফেলা হলো। একদম সোনিয়া, ধূপগুড়ি মহকুমার অন্তর্গত বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার যে কদমতলা রয়েছে সেখানে জেলা পরিষদের সরকারি জায়গা দখল করে তৃণমূল পার্টি অফিস তৈরি করা হয়েছিল। বেশ কয়েকবার নিউজ 18 বাংলায় সেই খবর আমরা সম্প্রচার করি। অবশেষে কিন্তু প্রশাসন নড়েচড়ে বসেছে। এর পাশাপাশি বলে রাখতে চাইবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেওয়ার পরে কিন্তু প্রশাসনের আধিকারিকরা সরকারি জায়গা দখলমুক্ত করার জন্য যে প্রয়াস চালাচ্ছে, সেই মতোই কিন্তু কদমতলা এলাকায় গত দুদিন আগে নোটিশ করা হয় ব্যবসায়ীদের উদ্দেশ্যে, কারণ সেখানে প্রায় 120 ফুট জায়গা রাস্তার দুপাশে ব্যবসায়ীরা দখল করে রাখে। এবং প্রশাসন আজ সকালবেলায় কিন্তু ধূপগুড়ির যে মহকুমা শাসক রয়েছেন এবং পুলিশ প্রশাসন বুলডোজার নিয়ে সেখানে যান। ঠিক তার আগেই কিন্তু তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস, সেই পার্টি অফিস কিন্তু সেখানকার নেতাকর্মীরা নিজেরাই ভেঙে দেন। একেবারেই রকি, মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছিলেন, কড়া বার্তা দিয়েছিলেন যে কোনোভাবেই সরকারি জমি জবরদখল করে রাখা যাবে না, এবং তারপর তৃণমূলের নেতাকর্মীরা নিজেরাই ভেঙে দিলেন। বেশ, আমরা যখন পাইছি খবরটা তখন থেকেই আমরা উদ্যোগ দিই, আমরা এটাকে আমরা আমাদের মমতা ব্যানার্জির উদ্যোগে আমরা স্বাগত জানাই, এটাকে আমরা খুব প্রাধান্য দিই, সরকারি নির্দেশকে আমরা প্রাধান্য দিই। প্রশাসনিক লেভেলে যা করবে এটা আমরা মানতে রাখি, এখন আমাদেরটা আমরা সরাবো। যদি বাড়ি পরিবার পরিজন চালাই, তাহলে যদি টোটাল ভেঙে দেন তাহলে তো আমাদের না খেয়ে থাকতে হবে। সেই হিসাবে আমরা নিজেরাই 8 ফিট করে আপাতত পাকা রাস্তার ধার থেকে ধরে 8 ফিট করে দুই দিকে, এদিকে 8 ফিট ওদিকে 8 ফিট আমরা নির্মাণগুলো ভেঙে দিচ্ছি নিজেরাই। আপনাদের ডোজার বা অন্য কিছু এনে ভাঙতে হবে না, এই সিদ্ধান্তই এখন হয়েছে এবং সেক্ষেত্রে এই রেজলিউশনটা হয়েছে। ছিল যে আজকে আমরা কিছু একটা এনক্রোচমেন্ট রিমুভাল করব, বাট এখানকার যারা ব্যবসায়ী সমিতি বা যারা বাসিন্দারা আছে ওনারা নিজেই বললেন যে আমরা এটাকে নিজে ক্লিয়ার করে দেব, কোনো সেরকম বুলডোজারের দরকার হবে না। ওনারা 2 দিন টাইম চেয়েছেন আমাদের কাছ থেকে। 2 সাইডে করে ওরা 8 ফিট এখন ছাড়ছেন। যত এরিয়া আরও যদি রয়ে থাকে সেটার জন্য কিন্তু ওনারা একটা মানে লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন, এটা উনি বলেছেন। আর এবার দেখাবো সরকারি বাড়ি তৈরি হবে, সেখানেও ঠিকাদার গড়িমসি করছেন। কিন্তু কেন করছেন? টাকা তো তিনি পেয়ে গিয়েছেন, তারপরেও কেন নির্মাণ আটকে রয়েছে? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। শোভনের কাছ থেকে জানবো। শোভন, সরকারি বাড়ি তৈরি, সেখানে ঠিকাদারের গড়িমসি কেন? তার টাকা তো তিনি পেয়ে গিয়েছেন, তারপরেও কাজ কেন বন্ধ? কোথায় চলে গেলেন ঠিকাদার? দেখো, যে ঠিকাদারের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি যে মূলত যে নির্মাণ কাজে যে যাদেরকে লাগে সেই শ্রমিকদের অভাবের জন্যই কিন্তু নির্মাণ কাজ বন্ধ রয়েছে বলেই দাবি ঠিকাদারের। কিন্তু তার জন্য দুর্ভোগ পোয়াতে হচ্ছে ওই ওয়ার্ডের, অর্থাৎ 8 নম্বর ওয়ার্ডের, মেদিনীপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের যিনি প্রবক্তা, সেই পোস্ট থেকে দুর্ভোগ ডেবিট হয়েছে, যে টাকা ঠিকাদার তুলে নিয়েছে বলে অভিযোগ। এবং 1.5 মাস হয়ে যাওয়ার পরেও কিন্তু এখন সেই ঠিকাদারের কথা বলছিলে, অভিযোগ তো উঠে আসছে এই ঠিকাদার টাকা নেওয়ার পর বেপাত্তা। একেবারেই যেটা উপভোক্তা জানাচ্ছে যে এরপরে তিনি বারবার ঠিকাদারের সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন, কিন্তু কোনো রকমভাবেই ঠিকাদার ওই উপভোক্তার সঙ্গে যোগাযোগ রাখেননি বা ফোন ধরেননি, যার ফলে উপভোক্তা বুঝতেই পারছেন না যে কবে তার বাড়ি সম্পন্ন হবে, কবে বা তিনি সেই বাড়িতে প্রবেশ করতে পারবেন। এই নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে ঠিকাদার বিষয়টি ওয়ার্ড কাউন্সিলরকে জানিয়েছেন এবং ওয়ার্ড কাউন্সিলর তিনি জানিয়েছেন যে ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং যত দ্রুত সম্ভব তার বাড়ি নির্মাণের কাজ যাতে শুরু হয় এবং তা সম্পন্ন হয় তার চেষ্টা চালিয়ে যাবেন মেদিনীপুর পৌরসভার কাউন্সিলর। বেশ, শোভন। 1 বছর হয়ে গেছে, পার্টে পার্টে টাকা ঢুকে বলছে যে কাজ হবে, মানে কীভাবে হবে সেটা বলছে না, কবে হবে সেটাও বলছে না, ফোন করছি ফোনও তুলছে না। হ্যাঁ, কন্ট্রাক্টর বাবু কাজ করছেন, ওনার মতন উনি কাজ করে যাচ্ছেন। আমাদের কাউন্সিলর যেমন আগে বললাম, বলছে আমি আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু এখন আমরা থাকবো কোথায়? রড বেরিয়ে আছে, বলেছি রডগুলো মর্চা ধরে গেছে, কিন্তু কোনো রেসপন্স দিচ্ছে না। পৌরসভায় যে হাউস ফর হলের যে আমরা ব্যবস্থা করেছি, কিছু কিছু কন্ট্রাক্টর আমরা শুনেছি
যে তারা টাকা পেয়েছে কিন্তু এখনো পর্যন্ত কাজ করে উঠতে পারেনি। যোগাযোগ রেখে যাতে দ্রুত নিষ্পত্তি ঘটে, আমরা মেদিনীপুর শহরে এটা আমরা উদ্যোগ নিয়েছি। বোর্ড অফ কাউন্সিলর যাদের প্রত্যেকের ঘর যেন তারা সঠিক সময় যাতে যেতে পারে, তার জন্য আমরা সবাই ব্যবস্থা করব। আর এবার দেখাবো বাঁকুড়ার ভূমি সংস্কার দপ্তরে দুর্নীতির অভিযোগ উঠে আসছে। কর্মীদের বিক্ষোভ। এই বাঁকুড়ায় ভূমি সংস্কার দপ্তরে কিসের দুর্নীতি, কেন দুর্নীতি, আগে বিক্ষোভের ছবিটা দেখুন। আদিবাসী কর্মী সমাজ জিন্দাবাদ, যাবো তোল মাইনে নেব, কাজ করলেই তোলা নেব, বিয়া মানবো না, মানবো না। আদিবাসী কর্মী সমাজ জিন্দাবাদ। বিক্ষোভের ছবিটা আপনারা দেখছেন, বাঁকুড়ার রায়পুরের ছবি এটা। ভূমি সংস্কার দপ্তরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে আসছে। কি অভিযোগ? আধিকারিকদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠছে। কিন্তু টাকা যদি না দেওয়া হয় তাহলে নাকি তারা মিউটেশন সহ একাধিক কাজ করবেন না। আগে শোনাই কি অভিযোগ। বিএলআর সাহেবের কাছে আমরা এটাই বলতে চাইছিলাম যে কোনো মিটাই নেওয়ার কোনো জায়গা নাই। এরকম বহু মানুষের কাছে এরকম শোষিত হচ্ছে মানুষ, তাদের কাছে এরকমভাবে টাকা চাইলে হচ্ছে ভয় দেখায়। এইটা যাতে না হয় তার জন্য আমরা ডেপুটেশন করেছি এবং যথারীতিভাবে এটা বিডিও সাহেবকে জানানো হয়েছে এবং এসডিএলআর সাহেবেরকেও আমরা এটা লিখিতভাবে কমপ্লেন করেছি, যাতে আগামী দিনে এরকম ঘটনা আর না ঘটে। আর এই ঘটনার সাথে যে সমস্ত জড়িত এই অফিসাররা, দুর্নীতিগ্রস্ত অফিসাররা আছে, তাদের কঠোরতম শাস্তি হয়। আমরা একটা জায়গা কিনেছিলাম মিউটেশনের জন্য। আমি বিএলআর অফিসে যাই, আরও স্যার আমার সমস্ত কিছু দেখে হেয়ারিং করার পরে উনি বলছেন যে 200 টাকা লাগবে। আমি জিজ্ঞেস করলাম যে কেন? উনি বলছেন যে না এটা লাগবে। আমি বলি এটা রসিদ বা এরকম কিছু? বলছে না রসিদ হয় না, এগুলো এরকম, তুমি নতুন তো এই জন্য তুমি জানো না, এগুলো এরকম লাগে, না হলে কেসটা রিজেক্ট করে দেবো। তাহলে বাধ্য হয়েই আমি ওনার প্রস্তাবে সম্মতি দিই। আমি তখন ওনাকে বললাম যে আমার কাছে টাকা নেই, তাহলে আপনি আপনার ইউপিআইটা দিন। টাকা নেওয়ার অভিযোগ উঠছে। প্রিয়ব্রতর কাছে যাব। প্রিয়ব্রত, এই যে আধিকারিকরা, অফিসাররা টাকা নিচ্ছেন, মানে কেন নিচ্ছেন, কি কারণ? তারা তো একটা মাইনে পাচ্ছেন, এই টাকা তো তাদের নেওয়ারই কথা না। আর টাকা না দিলে আবার মিউটেশন বা অন্যান্য যা যা কাজকর্ম রয়েছে সেগুলো হবে না, এমনটাও বলছেন। একেবারে শুনিয়া তুমি যেটা বলছিলে তারা মাইনে পায়, মোটা মাইনে পায়, তারপরেও তাদেরকে কিন্তু ঘুষ প্রয়োজন এবং সেই ঘুষের জন্যই এই মুখ্যমন্ত্রীকে বরবাদ দেখতে হবে বাবা বলতে শোনা গেছে যে এই বিএলআর দপ্তর সেটা ঘুঘুর বাসা। আর এই অমিত কুমার মাহাতো যে মিউটেশন করতে যেয়ে তাকে ঘুষ দিতে হলো এবং ঘুষ দেওয়ার পর তার কাজ হয়েছে কিনা এখন তো কেউ জানা জানি, কিন্তু ঘুষ যে তাকে দিতে হয় এই যে বিএলআর দপ্তর সেটা কিন্তু আরেকবার পরিষ্কার হলো। 200 টাকা মাত্র ঘুষ চাওয়া হয়েছে। বিএলআর দপ্তরের যে আরও রয়েছেন রেভিনিউ অফিসার, রাজস্ব আধিকারিক, তিনি ঘুষ চেয়েছেন। তাকে বলা হয়েছে যদি না ঘুষ দেওয়া হয় সেক্ষেত্রে তার ফাইল আটকে দেওয়া হবে। আর এই ফাইলকে আটকে দেওয়া, ফাইলকে চালান করে দেওয়া অন্য টেবিলে যাবে না, সেই কারণেই মানুষ বাধ্য হয়ে ঘুষ দেয়। এই অমিত কুমার মাহাতোকেও 200 টাকা ঘুষ দিয়েছেন তিনি ইউপিআই মাধ্যমে এবং সেই যে ইউপিআই অ্যাকাউন্ট থেকে তাকে ঘুষ দেওয়া হয়েছে এবং ঘুষের টাকা কিন্তু তিনি তার নিজের অ্যাকাউন্টে নেননি, অন্য একজন কারিনাকের অ্যাকাউন্টে নিয়েছেন ঠিকই। কিন্তু এই ঘটনা পরিষ্কার যে এই যে বিএলআর দপ্তর সেখানে কিন্তু ঘুষ নেওয়া হয় ফাইল সই করা, ফাইল অন্য টেবিলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, এবং সেটা আরেকবার পরিষ্কার হলো। যে ঘুষ নিয়েছেন, যার বিরুদ্ধে অভিযোগ, সেই অর্পণ ব্যানার্জি, তিনি দাবি করছেন যে তিনি প্রথমবারের জন্য নিয়েছেন এবং এটা ভুল ছেলে নিয়েছেন। যেমনটা বলছিলেন, এই টাকা নেওয়ার কথা কিন্তু স্বীকার করেছেন ভূমি সংস্কার আধিকারিক। অন্যায় করছেন আপনি বললেন কালকে, তাহলে আপনি একই প্রশ্ন কি করে হবে? আপনি তাহলে প্রত্যেকদিন বললেন প্রত্যেকদিন অন্যায় হয়ে গেছে বলবেন? আপনি আগে যেখানে ছিলেন সেখানে এখন প্রচুর করে এসেছেন, আমার মনে হচ্ছে জিনিসটা সত্যি একটা ভুল হয়ে গেছে, এবং ওখানে দাম অনেক বেশি ছিল। আমি মাথা গরম করে সত্যি কথা একটা বলে ফেলেছিলাম কথা। যাই হোক, এটা আমার ভুল, কিন্তু শুধু ভুল এবং শেষবারের ভুল। কিন্তু শুধু এটাও নয়, এর এছাড়াও অন্যান্য জায়গা থেকে অভিযোগ আসছে আপনি টাকা নিয়েছেন। সেটা যদি প্রমাণ হয় ঠিক আছে, সেটা আমি পে করবো, কিন্তু সত্যি কথা আমার আফসোসই হচ্ছে। ভুল প্রথমবার ভুল এবং শেষবারের মতো ভুল।
আচ্ছা, একটা হাসপাতাল হাসপাতাল তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। যদি সেই হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে তো অসুস্থ মানুষ আরো অসুস্থ হবেন, পরিবার পরিজনরাও রোগীর অসুস্থ হবেন। হাসপাতালের ছবিটা আগে দেখুন, বাদুড়িয়ার রুদ্রপুর হাসপাতালের ছবিটা আপনাদের দেখাচ্ছি। হাসপাতালের আশেপাশের অবস্থাটা দেখুন। এই অবস্থায় রোগীর পরিজনরা যে কেউ অসুস্থ হয়ে পড়বেন। হাসপাতালের চারিদিকে জল জমে রয়েছে। শুধু তাই নয়, তারই পাশাপাশি জেলা জুড়ে যখন দেখা যাচ্ছে যে মশাবাহিত রোগের উপদ্রব, মশাবাহিত রোগের আক্রান্তের সংখ্যা বাড়ছে, সেখানে তো এই পরিস্থিতি মশার আতুর ঘর হয়ে যাবে তার বলার অপেক্ষা রাখে না। অনুপম রয়েছেন আমাদের সঙ্গে। অনুপম, একটা হাসপাতাল সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, প্রথমেই জানতে চাইবো এই হাসপাতালের এরকম দশা কেন? ছবিটা তো বলছে একদিনের ঘটনা নয়, দুদিনের নয়, অনেক দিন ধরে এরকম পরিস্থিতি। যেখানে মশাবাহিত রোগ বাড়ছে সেখানে এটা তো মশার আতুর ঘর হয়ে রয়েছে। হ্যাঁ দেখো, একদমই ঠিক সঠিক কথা বলেছো। তার কারণ পুরো উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়ে মশাবাহিত রোগ কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে। আর সেইখানে এই যে বাদুড়িয়ার যে রুদ্রপুর হাসপাতাল, সেই হাসপাতাল একদম মশার আতুরঘর হয়ে রয়েছে। তার কারণ এই হাসপাতাল চত্বরের মধ্যে যত্রতত্র নোংরা আবর্জনার স্তূপ হয়ে রয়েছে, যেটা বহু চত্বরের মধ্যে এক জায়গায় না একাধিক জায়গায় জল জমে রয়েছে। এমনকি পুকুরের পরিস্থিতি হয়েছে, জল জমে এমনই পরিস্থিতি। ঠিক আছে, কোন রকম এই জল পরিষ্কার করা, জল সরানোর বা এই যে নোংরা আবর্জনা পরিষ্কার করার কোনো উদ্যোগ কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের নেই। এটাই কিন্তু আমাদের কিন্তু চোখে পড়েছে। এবং এলাকার মানুষ কিন্তু একদম সরাসরি কিন্তু আমাদের ক্যামেরার সামনে যেটা অভিযোগ করেছে, যে এলাকার মানুষ বহুবার বিডিওকে জানিয়েছে, কিন্তু এই হাসপাতালের এই যে পরিস্থিতি, এটা কিন্তু কোনোদিন এখনো পর্যন্ত তার কোনো সুরাহা হলো না বা তার কোনো সমাধান হলো না। আমরা এই বিষয়ে এই রুদ্রপুর হাসপাতালের যে বিও তার সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি যেটা বলেছে যে এই যে পরিষ্কার পরিচ্ছন্নর কাজ চলছে, বর্ষায় পরিষ্কার পরিচ্ছন্নর কাজ চলছে, তিনি সিএমওইদের সঙ্গে কথা বলেছেন এবং এই যে জল জমে রয়েছে বা যে নোংরা আবর্জনাগুলো রয়েছে, এইগুলো পরিষ্কার করার জন্য টাকা বরাদ্দের কথা তিনি বলেছেন, সিএমওইকে জানিয়েছেন অতি দ্রুত এই পরিষ্কার পরিচ্ছন্ন হবে। সেটাই আশা করা হচ্ছে যাতে দ্রুত পরিষ্কার করা হয়। বেশ অনুপম। বাদুড়িয়া এখন ডেঙ্গুর আতুর ঘর, কিন্তু আমরা দেখতে পাচ্ছি হসপিটালের ভিতরে ময়লার স্তূপ, জল জমে আছে, যেটা আমরা সাধারণ মানুষ হিসেবে বলতে গেলে আমাদের কথায় গুরুত্ব দেওয়া হয় না। ভিডিওতেও এই নিয়ে বলা হয়েছে, বিগত দিনে যিনি বিওমএইচ ছিলেন তাকেও বারবার বলা হয়েছে, জল নিকাশি কোনো ব্যবস্থাই নেই। আর এই বিষয় সংক্রান্ত ব্যাপারে রোগী কল্যাণ সমিতিও কোনো ভূমিকা নেই, তারা একেবারে নির্বিকার, চুপচাপ। সেই জন্য আমরা এর তীব্র প্রতিবাদ করছি। ওখানে যে জল জমার একটা ব্যাপার, এটা বিগত বর্ষাতেও এই প্রবলেমটা হয়েছিল। এটা নিয়ে তৎকালীন বিডিও ম্যাডাম ছিলেন, তার সঙ্গে আমার কথা হয়েছিল, সিএমএস সাহেবের সঙ্গে কথা হয়েছিল। তো যেহেতু লো ল্যান্ড, সেটাকে আর্থ ফিলিং করে আমার পক্ষে তো সম্ভব না সেটাকে হাইল্যান্ড করা বা সেটাকে ডেভেলপ করা। ওটা করতে গেলে ওনাদেরই যে ডিপার্টমেন্ট আছে, ওনাদের সিএমএইচ আছেন, তাদের সঙ্গে কথা বলে সেই দপ্তরে যদি ওনারা কথা বলেন, আমার মনে হয় ওনাদের ওই জল জমার প্রবলেমটা মিটবে। আর নোংরা আবর্জনার ব্যাপার যেটা আছে, ওটা বিএমএইচ সাহেব আমাদের সঙ্গে যখন যোগাযোগ করেন, আমরা চেষ্টা করি করে দেওয়ার। দেশ স্বাধীন হয়েছে ৭৫ বছর হয়ে গিয়েছে, ভাবতে পারেন তারপরেও একটা গোটা গ্রাম অন্ধকারে রয়েছে। হ্যাঁ, ছবিটা দেখুন, পাথর প্রতিমার ছবি আপনাদের দেখাচ্ছি। পাথর প্রতিমার দক্ষিণ গোবিন্দপুরে চরম দুর্ভোগ। সকালের ছবিটা তো এরকম কোনোভাবে কেটে যায়, কারণ দিনের আলো, কিন্তু রাত বাড়লে, সন্ধে নামলে, সত্যি আধার নামলে গোটা গ্রামটাই আধার হয়ে যায়। কিন্তু 50টা বিদ্যুতের খুঁটি রয়েছে, বিদ্যুৎ নেই। 12 বছর আগে ট্রান্সফরমার বসেছে, কিন্তু পরিষেবা নেই। কেন এরকম অবস্থা, বিশ্বজিতের কাছ থেকে জানবো। বিশ্বজিৎ, 12টা বছর আগে ট্রান্সফরমার বসে গিয়েছে এলাকায়, কিন্তু তারপরেও পরিষেবা কেন এলাকার মানুষজন পাচ্ছে না? কেন এখনো এই অবস্থার মধ্যে তাদের কাটাতে হচ্ছে? সুরাহা কবে হবে? হ্যাঁ দেখো, এই যে সুরাহা কবে হবে সেই প্রশ্নের উত্তর খুঁজছে কিন্তু পাথর প্রতিমার দক্ষিণ গোপালনগর গ্রাম।
যেটা যে তুমি যেটা বলছিলে যে 12 বছর আগে ট্রান্সফর্মার বসেছে, কিন্তু 12 বছর আগে ট্রান্সফর্মার বসলে কি হবে, তাতে তো বিদ্যুতের তারটা জুড়তে হবে, কিন্তু এই যে কেন জোড়া হয়নি এই প্রশ্নের উত্তর কিন্তু কারোর কাছে নেই। যে পরিস্থিতি এই মুহূর্তে যেটা হয়ে রয়েছে, বাধ্য হয়ে ওই গ্রামবাসীরা তারা কিন্তু বেশ বড় বড় তার কিনে হুক করে একদম জীবনের ঝুঁকি নিয়ে বলতে পারো গাছের উপর দিয়ে তার টেনে কোনো রকম তারা বিদ্যুৎ পরিষেবা তারা কিন্তু এত বছর ধরে তারা ব্যবহার করছে। এবং এইটা নিয়ে স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু একাধিকবার বিভিন্ন জায়গায় পঞ্চায়েত থেকে শুরু করে বিদ্যুৎ দপ্তর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা জানিয়েছেন, কিন্তু কোনো রকম কাজ হয়নি। মিলেছে কি যে কয়েকদিন অন্তর অন্তর বিদ্যুৎ পৃষ্ঠের মতো ঘটনা, কারণ যে তারগুলি ব্যবহার করা হয়েছে বিভিন্ন জায়গায় কাটাছাড়া হয়ে রয়েছে, একই বর্ষাকাল এবং চাষের জমির উপর দিয়েও তার নেওয়া হয়েছে। বুঝতেই পারছো কতটা বিপজ্জনকভাবে এই গ্রামটির মানুষরা বসবাস করছেন, কিন্তু তাদের এইটাই অভিযোগ যে কবে তারা এই সুরাহা মিলবে। যদিও প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যে 2 মাসের মধ্যে এই পরিষেবা ঠিক করে দেওয়া হবে, কিন্তু সেটাই এখন দেখার কবে প্রশাসন একেবারে এই সেটাই পরিষেবা দেখার। ঠিক করতে বেশ, আমরা অবশ্যই শোনাবো যে পঞ্চায়েত সমিতির সভাপতির তরফ থেকে কি বলা হচ্ছে। 12 বছর ধরে হয়নি, কিন্তু তারা বলছেন যে আগামী 1.5 মাসের মধ্যেই কাজ হয়ে যাবে। শুনুন। সঙ্গে আলোচনা করেছি, তো আমাদের স্থায়ী সমিতির মিটিংয়েও এটা উঠেছে এবং আমরা চেয়েছি যে ওটা খুব তাড়াতাড়ি 1 মাস 1.5 মাসের মধ্যেই ওটা যতটা সম্ভব আমরা কমপ্লিট করার চেষ্টা করব, ওখানে যাতে সবাই মিটার পেয়ে ভালোভাবে এটা করতে বিদ্যুৎটা ব্যবহার করতে পারে, যাতে না হুকিং করতে হয় মানুষকে। এটা আমরা পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতি উদ্যোগ নিয়েছি। আর এবার দেখাবো বালুরঘাটের স্বাস্থ্য দপ্তরের অভিযান। বন্ধ করে দেওয়া হলো 3টি নার্সিং হোম, কারণ বেআইনি ভাবে এই নার্সিং হোমগুলি চলছিল। কেন চলছিল আরো বিস্তারিত অনুপের কাছ থেকে জানবো। অনুপ, কতদিন ধরে এই নার্সিং হোম চলছিল? একেবারে বেআইনি ভাবে নার্সিং হোম কারা চালাচ্ছিলেন, কতদিন ধরে চালাচ্ছিলেন? দেখো, একদমই শুনিয়া দক্ষিণ দিনাজপুরের বহু নার্সিংহোম রয়েছে, তার মধ্যে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম অভিযোগ উঠে আসে। সেই অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকদিন আগে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে গঙ্গারামপুর মহকুমায় যে সমস্ত নার্সিংহোম গুলো রয়েছে বা প্যাথোলজি রয়েছে সেগুলোতে অভিযান চালানো হয়। সেই অভিযান চালানোর সময় কিন্তু বিভিন্ন রকম অভিযোগ তারা পায় বা অনিয়ম তারা দেখতে পায় স্বাস্থ্য দপ্তর তরফ থেকে। নার্সিং হোম কিন্তু বন্ধ করে দেওয়ার নির্দেশ দিল জেলা স্বাস্থ্য দপ্তর। সেটা একটু জানতে চাইবো কতদিন ধরে চলছিল, কারণ লাইসেন্স ছিল না বলেই তো জানা যাচ্ছে বিনা লাইসেন্সে নার্সিং হোম চালিয়ে ফেলছিলেন। একদমই এই বিনা লাইসেন্স, তাদের যে লাইসেন্স সেই লাইসেন্স তারা রিনিউ করেনি, যেটা স্বাস্থ্য দপ্তর থেকে জানতে পারছি যে লাইসেন্স তারা রিনিউ করেনি, সেই অবস্থাতেই কিন্তু তারা নার্সিংহোম চালিয়ে যাচ্ছিল। এই অভিযোগ হাতে আসার পরেই কিন্তু স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আজকে এই নির্দেশ জারি করা হয়েছে যে তারা এই মুহূর্তে থেকে নার্সিংহোম বন্ধ রাখবে। তাদের যে এই মুহূর্তে যে পেশেন্ট রয়েছে তাদেরকে সুস্থ করে বা অন্য জায়গায় শিফট করে দিবে তারা, বা তাদেরকে সুস্থ করার পরে ছুটি দিয়ে দিবে। এই তারপরে কিন্তু পুরোপুরি নার্সিংহোম বন্ধ করে দিতে হবে। এই মুহূর্তে কোনো নতুন করে পেশেন্ট যেমন তারা নিতে পারবে না, এই মর্মে কিন্তু জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে তাদেরকে লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে আজই। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি আরো যেটা জানিয়েছেন যে এই অভিযান তাদের লাগাতার চলবে, যাতে করে স্বাস্থ্যের বিষয়ে যাতে কোনো রকম গাফিলতি তারা খুঁজে পেলে কিন্তু এই ধরনের পদক্ষেপ তারা কিন্তু নিতে থাকবে। একেবারে অনুপ, বেশ। সি লাইসেন্স বৈধ তো কাগজই না, বুঝে সি লাইসেন্সের জন্য যে অ্যাপ্লিকেশন করা, টাইমলি অ্যাপ্লিকেশন করা বা সেটা কোনো কিছু করেনি। লাইসেন্স বিল হয়ে চলছিল, আমরা নোটিশ এসে আমরা বন্ধ করবো। ওরা যদি আবার নতুন করে অ্যাপ্লাই করবে, নতুন করে অ্যাপ্লাই করার পর আমাদেরকে দেখবে, আমরা তো ক্লোজ করতে পারি, ক্লোজ থাকবে। আবারও নিউজ 18 বাংলার খবরের জেরে বিদ্যুৎ পরিষেবা চালুর তৎপরতা। গ্রামে আলো জ্বলবে, এই গ্রামেও কিন্তু এতদিন আধার ছিল। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা গ্রামে গিয়েছে, কোথাও গিয়ে এবার আশার আলো দেখতে পাচ্ছেন এলাকাবাসীরা। ছবিটা দেখাবো, 17 জুলাই আমরা দেখিয়েছিলাম এই ছবিটা। দেগঙ্গার মির্জানগর দক্ষিণপাড়া গ্রাম, যেটা অন্ধকারে ঢাকা ছিল। স্বাধীনতার এতগুলো বছর পরেও এই গ্রামে কিন্তু বিদ্যুৎ পরিষেবা ছিল না সে অর্থে। তাই এবার গ্রামে আশার আলো আসছে, কোথাও গিয়ে এলাকাবাসীরা। জিয়াউলের কাছ থেকে জানবো, জিয়াউল, এতগুলো বছর পেরিয়ে গিয়েছে, তারা কোনোভাবে বিদ্যুৎ পরিষেবা পাননি, কেন পাননি? অবশেষে আমরা যখন খবর দেখাই তারপরেই এই কোথাও ভালো দেখছেন এলাকা।
দেখো, আশার আলো এবং খুশির খবর এলাকার মানুষের মধ্যে, তার কারণ ৭৬ বছর অতিক্রান্ত, স্বাধীনতা ৭৬ বছর হয়ে গেল, এখনো পর্যন্ত এই বাংলায় অর্থাৎ কলকাতা থেকে মাত্র ৫০ কিলোমিটার এবং বারাসাত শহর থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে এমন একটি গ্রাম ছিল যে গ্রামে সন্ধ্যার পরেই সমস্ত কাজকর্ম তারা মিটিয়ে একেবারে নিদ্রায় যেত, অর্থাৎ রাতে তারা কোনো কাজ করতে পারতেন না, এলাকায় কোনো কারেন্ট ছিল না। দপ্তরের কর্মীরাও পৌঁছে যান, কি কি ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে নেওয়া হলো বা নেওয়া হচ্ছে? একদম, দেখো এই খবর আমরা ১৭ই জুলাই কিন্তু করেছিলাম গত সপ্তাহে, তারপরে আজকে টনক নড়ল, প্রশাসন আধিকারিকরা সেখানে গেলেন, বিডিও গেলেন, প্রশাসনের বিদ্যুৎ দপ্তরের কর্মীরা গেলেন এবং পঞ্চায়েত সমিতির সহসভাপতি তিনিও গেলেন, গিয়ে সরাসরি যে জমি জটের কারণে এখানে বিদ্যুতের পোল বসছিল না, ফলে সেই পোলের জন্য এলাকায় বিদ্যুৎ যাচ্ছিল না, সেখানে আপাতত ১৭টি বিদ্যুতের পোল বসানো হবে এবং ২ থেকে ৩ দিনের মধ্যে সেই পোল বসিয়ে সেই গ্রামে বিদ্যুৎ সংযোগ করে দেওয়া হবে, এমনটাও আশাবাদী দিয়ে রাখলেন প্রশাসনিক কর্তারা। তার কারণ দীর্ঘদিন ধরে সেই জমি ছিল, সাধারণ মানুষ আশাবাদী তারা। বেশ, নিউজ 18-এ আমাদের বাচ্চারা পড়াশোনা করছে, এই ছবিটা দেখিয়েছে, যার জন্যে প্রশাসনের দপ্তরের মানুষেরা সেটা দেখে তারা আশ্বাস দিয়েছে ১ সপ্তাহের মধ্যে হয়তো আমাদের এখানে বিদ্যুৎ ঢুকে যেতে পারে। তো সুতরাং আমরা নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানাই। কারেন্টটা ঢুকবে সেইটাই খুশি হচ্ছে, বাড়ির পরিবার বাচ্চাদের নিয়ে ভালোভাবে থাকতে পারবে, পড়াশোনা শিখতে পারবে। ভালো বলবো, ধন্যবাদ জানাবো তাদেরকে এই খবর দেখানোর জন্য। হ্যাঁ, সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন যে ধর্মঘট প্রত্যাহার হয়েছে, হিমঘর খুলে গিয়েছে, কিন্তু কবে আলুর যোগান স্বাভাবিক হবে? আপনাদের জানাই ধর্মঘট প্রত্যাহারেই খুলে গেল হিমঘর। তারকেশ্বর থেকে শুরু করে ধনেখালি, পোলবা, সিঙ্গুরে হিমঘর খুলে দেওয়া হয়েছে এবং এই হিমঘর খুলে যাওয়ার পর আলুর যোগান স্বাভাবিক হতে কতদিন সময় লাগবে, এই প্রশ্নটাই এই মুহূর্তে ঘোরাফেরা করছে। রানার কাছ থেকেই জানবো। রানা, ধর্মঘট প্রত্যাহার করা হলো আর তারপর বেশ কয়েকটা জায়গায় হিমঘর খুলে গেল, কিন্তু আলুর যোগান স্বাভাবিক হতে আর কতদিন লাগবে? হ্যাঁ সোনিয়া, দেখো গতকাল কিন্তু থেকেই কর্মবিরতি তুলে নিয়েছে মানে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সংগঠন। মানে তারা কিন্তু আজকে সকাল থেকেই দেখা গেল জেলার সমস্ত হিমঘরই কিন্তু খুলে গেছে, ধনেখালি, হরিপাল, সিঙ্গুর, তারকেশ্বর, আরামবাগ সহ বিভিন্নতম এলাকায়। কিন্তু প্রশ্নটা মানে উঠছে যে গতকাল যেখানে কৃষিজ মানে বিপণন মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছিলেন যে আজ থেকেই আলুর দাম কিন্তু কমে যাবে খোলা বাজারে, কিন্তু বাস্তবে কিন্তু দেখা গেল খোলা বাজারের দাম কমেনি, সেই অনুযায়ী কিন্তু জোগান নেই। তবে যারা ব্যবসাদার, যারা আড়তদার, তারা জানিয়েছেন যেহেতু ৩ দিন ধরে কর্মবিরতি ছিল, ফলে একটা আলুর আকাল দেখা দিয়েছিল, সেই পর্যাপ্ত পরিমাণ আলুটা কিন্তু এখনো কিন্তু খোলা বাজারে যায়নি। আজকে সারাদিন ধরে যে হিমঘর খুলে গিয়েছে এবং আর কিছু অপেক্ষা, তারপরেই কিন্তু একেবারে আলুর যোগান স্বাভাবিক হতে চলেছে। এই খবর যখন আপনাদের দেখাচ্ছি, তারই পাশাপাশি দাম, এত দাম আলুর, চড়া দাম, তার মধ্যে আবার আলু পাচারও হয়ে যাচ্ছে। অসম বাংলা সীমান্তে একেবারে নদী পথে নৌকা করে আলু পাচার হয়ে যাচ্ছে। আরো বিস্তারিত শুভঙ্কর জানাবে। শুভঙ্কর, এমনিতেই মানুষের হাতে ছ্যাঁকা লাগছে আলু কিনতে গিয়ে, আলুর এইরকম চড়া দাম, তার মধ্যে আবার আলু পাচার। হ্যাঁ একদমই, দেখো এই যে কোচবিহার জেলার বিস্তীর্ণ অংশ থেকে আলু যাচ্ছিল আসামে, কিন্তু যেহেতু রাজ্যে ভিন রাজ্যে আলু পাঠানোর উপর রাজ্য সরকার নিষেধাজ্ঞা জারি করেছে, যার জন্য যে সড়ক পথ, সেই সড়ক পথে আলু যাচ্ছে না। কিন্তু দেখা যাচ্ছে এক শ্রেণীর রসদী ব্যবসায়ী চোরা পথে নদী দিয়ে আলু পাচার করছে। এই আসাম বাংলা সীমান্তে সংকর্ষ নদী রয়েছে এবং সেই নদী দিয়ে নৌকা করে সেই আলু পাচার হচ্ছে। গত কয়েকদিন ধরেই এইভাবে আলু পাচার হচ্ছিল। এরপর গতকাল রাতে ওই ফলিমারি, তুফানগঞ্জের বক্সিরহাটের ফলিমারি গ্রামের বাসিন্দারা দেখতে পান টোটোয় করে কিছু আলু নিয়ে নদী পাড়ে রাখা হচ্ছে এবং তারপর নৌকা করে পাচার করা হচ্ছে। এরপরে বাসিন্দারা সেই আলু বোঝাগুলো আটকে দেন এবং পুলিশে খবর দেওয়া হয়। এরপর পুলিশ এসে সেখান থেকে 60 বস্তা আলু উদ্ধার করেছে। পাশাপাশি কারা ওই নৌকা করে আলু পাচার করেছিল সবটাই খতিয়ে দেখছে বক্সিরহাট থানার পুলিশ। বেশ, আলু লোড করা গাড়ি এখানে এসে আনলোড করছে, এটা আবার নৌকায় লোড করা হচ্ছে, নৌকায় লোড করে এটা সম্ভবত আসামে পাচার করবে। এলাকার লোকজন এটাকে বাধা দেয়, ভিলেজ পুলিশ এখানে উপস্থিত, তার উপস্থিতিতেই এই লোডিং চলছে।
এবার একটা ছবি আপনাদের দেখাবো, ভাঙা কাঠের সেতু আর তাতে কিভাবে ঝুঁকির যাতায়াত মানুষের। দেখুন পিয়ালি নদীর উপর এই কাঠের সেতুর কিরকম বেহাল অবস্থা, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। যে পরিস্থিতি তৈরি হয়েছে, কেন এই পরিস্থিতি, কবে ঠিক হবে, কতদিন এভাবে চলবে, অর্পণের কাছ থেকে জানবো। অর্পণ, প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? যে ছবিটা আমরা দেখাচ্ছি তাতে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। দেখো, সময় যত এগোচ্ছে ততই কিন্তু এই সেতুর হাল বেহাল হচ্ছে এবং স্থানীয় প্রশাসন, পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন তিনি জানাচ্ছেন, বিধায়ক, বিডিও এবং বিভিন্ন দপ্তরে তিনি জানিয়েছেন, কিন্তু কোনো সদুত্তর এখনো পাওয়া যায়নি। 2 বছর ধরে এই কাঠের সেতুর এই বেহাল অবস্থা, যেখানে ক্যানিং এবং জয়নগরের বিস্তীর্ণ এলাকার মানুষজন এই সেতুর উপরে নির্ভর করতে হয়, কারণ এটি হচ্ছে সবথেকে শর্টকাট রুট। আর এই সেতু দিয়ে যাওয়ার জন্য প্রতিদিনই প্রত্যেক মানুষকেই ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়, বিশেষ করে যারা ছোট ছোট শিশু রয়েছেন তারা যখন স্কুলে যাচ্ছেন। আর এই সময় বর্ষার যে বৃষ্টি, সেই বৃষ্টির জন্য কিন্তু দেখা যাচ্ছে যে এই সেতু পিচ্ছল হয়ে যাচ্ছে, অর্থাৎ যেতে গিয়ে অনেকেই পড়ে যাচ্ছেন, বাইক নিয়ে যাতায়াত করা যাচ্ছে না। এলাকার যারা কৃষক রয়েছেন তাদের উৎপাদিত ফসল তারা একেবারে যে কোনো সময় যে কোনো বিপদ ঘটতে পারে, কিন্তু সেতু মেরামতের আশ্বাস দেওয়া হয়েছে পঞ্চায়েত প্রধানের তরফে। শিল্পী গ্রামের বধুকুলা যে কাঠের ব্রিজটা আছে, এই ব্রিজটা খুবই বিপজ্জনক অবস্থা। আমি আমার বাড়িপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার মহাশয় এবং আমার পঞ্চায়েত জয়নগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস মহাশয় এবং আমার জেলা পরিষদ বনানী গায়েন দাস, এনার সাথে এই ব্রিজটার সম্বন্ধে একটু আলোচনা করব এবং যাতে এই ব্রিজটি কংক্রিটের হয় তার জন্য আমি ওনাদের কাছে আবেদন করব।